বাংলাদেশের পঞ্চগড় সীমান্ত ঘেঁষে ভারতীয় সেনাবাহিনীর নতুন সামরিক ঘাঁটি চালু। তড়িঘড়ি করে কুড়িগ্রাম সীমান্তে প্রস্তুত করা হচ্ছে আরও একটি ঘাঁটি। তুমুল আলোচনা দেশের সমরাঙ্গনে। দক্ষিণ কোরিয়ায় হঠাৎ মার্কিন বিমানবাহী রণতরীর উপস্থিতি, রাগে ক্ষোভে ফুঁসে উঠলেন কিম জং উন। নিরাপত্তা সীমা অতিক্রম করলে সরাসরি হামলার হুঁশিয়ারি। তাইওয়ান ঘিরে উত্তেজনার মধ্যেই দক্ষিণ চীন সাগরে অত্যাধুনিক বিমানবাহী রণতরী মোতায়েন করল বেইজিং। যে কোনো পরাশক্তি সমীহ করতে বাধ্য, বলছেন শি জিনপিং। ফের ভেস্তে গেল তৃতীয় দফা আফগান পাক শান্তি আলোচনা। দুই পক্ষের অনড় অবস্থান, মধ্যস্থতায় ব্যর্থ ইস্তাম্বুল। যে কোনো সময় ভয়াবহ যুদ্ধের শঙ্কা। 20,000 আন্তর্জাতিক বাহিনী মোতায়েন হচ্ছে গাজায়। কোন কোন দেশ সেনা পাঠাচ্ছে? তুরস্ককে সেনা পাঠাতে বাধা কেন দিচ্ছে ইসরায়েল? গাজায় গণহত্যার দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি তুরস্কের। এটি কি লোক দেখানো? বাংলাদেশ সীমান্ত ঘেঁষে তড়িঘড়ি করে একটি নতুন সামরিক ঘাঁটি চালু করেছে ভারতীয় সেনাবাহিনী। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় দ্রুত সময়ের মধ্যে এই ঘাঁটি স্থাপন করে দেশটি। স্থানীয় সংবাদ মাধ্যম ডেকান ক্রনিকল জানিয়েছে, বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে হঠাৎ করেই এই পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি নতুন এই ঘাঁটি পরিদর্শন করেন। ইস্টার্ন কমান্ডের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে জানানো হয়, ঘাঁটিটি অল্প সময়ের মধ্যেই কার্যকর করা হয়েছে এবং সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও ভারতীয় সেনাপ্রধান চোপড়ায় স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সামরিক বেসামরিক সহযোগিতার উপর গুরুত্ব দেন। এরপর তিনি আসাম রাজ্যের ধুবড়ীর সীমান্তবর্তী এলাকায় যান এবং নতুন লাচিত বরফুকন মিলিটারি স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এটি ভারতের পূর্বাঞ্চলে সেনাবাহিনীর অবকাঠামো ও কার্যক্ষমতা জোরদারের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত 4096 কিলোমিটার জুড়ে বিস্তৃত। এর মধ্যে সবচেয়ে সংবেদনশীল এলাকা শিলিগুড়ি করিডোর, যাকে চিকেন নেক বলা হয়। একদিকে চীন ও নেপাল, অন্যদিকে বাংলাদেশ। তিন দিকের ভূরাজনৈতিক চাপে এই অঞ্চলকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ভারত। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের তৎকালীন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর শীতল হতে থাকে ঢাকা দিল্লির সম্পর্ক। এমন প্রেক্ষাপটে সীমান্তে দ্রুত নতুন ঘাঁটি স্থাপনকে কৌশলগত বার্তা হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। নয়াদিল্লির এই সামরিক তৎপরতা শুধু সীমান্ত সুরক্ষার জন্য নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক ভারসাম্যে ভারতের অবস্থান শক্ত করার নতুন কৌশল বলে মনে করছেন বিশ্লেষকরা। 20,000 সদস্যের বিশাল এক আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হচ্ছে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডে, জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির চুক্তির দ্বিতীয় ধাপের শর্ত হিসেবে এই সেনা মোতায়েন। তবে কোন কোন দেশ কত সেনা পাঠাচ্ছে তা এখনো পরিষ্কার নয়। এরই মধ্যে ইসরায়েল সাফ জানিয়ে দিয়েছে, গাজায় কোনোভাবেই তুর্কি সেনা উপস্থিতি মেনে নেবে না তারা। হিজল জুবায়ের ডেস্ক রিপোর্ট। যুদ্ধবিরতির মাঝেও গাজায় দেদারসে বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এদিকে এরই মাঝে শিগগিরই গাজায় আন্তর্জাতিক সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে বলে জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, খুব শিগগিরই এটা হবে। গাজা নিয়ে সবকিছুই ভালোভাবে এগোচ্ছে। খুব শক্তিশালী কয়েকটি দেশ স্বেচ্ছায় এতে অংশ নিতে রাজি হয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিকে হামাস এখনও নিরস্ত্রীকরণের বিষয়ে কিছু বলেনি। এ অবস্থায় ট্রাম্প বলেন, গাজার আন্তর্জাতিক বাহিনী হামাসের মতো সশস্ত্র সংগঠনগুলো কোনো সমস্যা সৃষ্টি করলে তাও মোকাবেলা করবে। এরই মাঝে এই বাহিনী মোতায়েন নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো। সেখানে গাজায় 2 বছর মেয়াদী একটি অন্তর্বর্তী প্রশাসন ও আন্তর্জাতিক বাহিনী অনুমোদনের প্রস্তাব তোলা হবে। এই বাহিনীর দায়িত্ব হবে গাজার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্তের নিয়ন্ত্রণ রাখা এবং ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ দেয়া। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলছেন, গাজায় পাঠানো যে কোনো বাহিনীর সম্পূর্ণ আন্তর্জাতিক বৈধতা থাকতে হবে, যাতে তা সত্যিই ফিলিস্তিনিদের কাজে আসে। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গাজার আন্তর্জাতিক বাহিনী বিষয়ে গত সপ্তাহেই নিরাপত্তা পরিষদের 10 নির্বাচিত সদস্য ও কয়েকটি আঞ্চলিক মিত্রের কাছে খসড়া প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। রয়টার্সের তথ্য অনুযায়ী মিশর, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও তুরস্ক এরই মাঝে এই প্রস্তাব দেখেছে। এতে 20,000 সেনার একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের কথা বলা হয়েছে, যারা প্রয়োজনে সব ধরনের পদক্ষেপ নিতে পারবে, অর্থাৎ প্রয়োজনে তারা বল প্রয়োগও করতে পারবে। এদিকে ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনার অন্যতম প্রধান শর্ত হল হামাসের নিরস্ত্রীকরণ। তবে এ ব্যাপারে সংগঠনটি এখনো সম্মত হয়নি। পরিকল্পনা অনুযায়ী আন্তর্জাতিক বাহিনীর একটি দায়িত্ব হবে হামাসের সামরিক সক্ষমতা ও আক্রমণাত্মক অবকাঠামো ধ্বংস করা এবং সেসবের পুনর্গঠন ঠেকানো।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তুরস্ক। দেশটি হামাসকে ট্রাম্পের শান্তি পরিকল্পনা মেনে নিতে উৎসাহ দিয়েছে এবং আন্তর্জাতিক বাহিনীর পক্ষে সমর্থন জোগাড় করেছে। এ লক্ষ্যে তারা এ সপ্তাহে ইস্তাম্বুলে কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেরও আয়োজন করে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গাজায় কোনোভাবেই তুর্কি সেনাদের উপস্থিতি তারা মেনে নেবেন না। ইসরায়েলের চাওয়া ছিল তারাই দীর্ঘ সময়ের জন্য গাজার নিয়ন্ত্রণ নেবে। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান আগেই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কোনো সেনা গাজায় মোতায়েন করা হবে না। বিশ্বজুড়ে এখন নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ছে সমুদ্রপথে প্রভাব বিস্তার ঘিরে। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আধিপত্যের জবাব দিতে দ্রুত শক্তি বাড়াচ্ছে চীন। দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে তাইওয়ান প্রণালী পর্যন্ত এখন নৌবাহিনীর উপস্থিতি ও ক্ষমতা প্রদর্শনের প্রতিযোগিতা তুঙ্গে। এই সময়ে বেইজিং আনুষ্ঠানিকভাবে মোতায়েন করল তাদের সর্বশেষ ও সবচেয়ে আধুনিক বিমানবাহী রণতরী ফুজিয়ান, যা চীনের সামরিক ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করল। শুক্রবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ব্যাপক সমুদ্র পরীক্ষার পর রাষ্ট্রপতি শি জিনপিং আনুষ্ঠানিকভাবে রণতরীটির দায়িত্ব হস্তান্তরের অনুমোদন দেন। গেল বুধবার তিনি নিজেই দক্ষিণ হাইনান প্রদেশের সানিয়া শহরে উপস্থিত থেকে ফুজিয়ান প্রদর্শন করেন। অনুষ্ঠানে চীনের নৌবাহিনী ও রণতরী নির্মাণ ইউনিটের 2000-এর বেশি প্রতিনিধি অংশ নেন। চীনের তৃতীয় বিমানবাহী রণতরী ফুজিয়ান, তবে এটি প্রথম রণতরী যা সম্পূর্ণ দেশীয় নকশায় তৈরি। এর আগে দুই রুশ নির্মিত রণতরী লিয়াওনিং ও সানডং এর তুলনায় এটি অনেক বড় ও উন্নত। প্রায় 80,000 টনের এই জাহাজে রয়েছে অত্যাধুনিক ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট সিস্টেম, যা একমাত্র যুক্তরাষ্ট্রের সর্বশেষ 4th ক্লাস রণতরীতে দেখা যায়। এই প্রযুক্তি ব্যবহার করে ফুজিয়ান একসঙ্গে আরও বেশি ও ভারী যুদ্ধবিমান উড্ডয়ন করাতে পারবে, যার মধ্যে আছে J-35 স্টিল ফাইটার ও প্রাথমিক সতর্কীকরণ বিমান KJ-600। ফুজিয়ান নামটি এসেছে তাইওয়ানের বিপরীত উপকূলে অবস্থিত চীনের একটি প্রদেশ থেকে, যা রাজনৈতিকভাবেও এক শক্ত বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই রণতরী যুক্ত হওয়ায় চীনের নৌবাহিনী এখন আরও দূর সমুদ্র পর্যন্ত শক্তি প্রদর্শনে সক্ষম হবে। এটি শুধু প্রতিরক্ষা নয়, বরং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশ্ব এখন ইন্দো প্যাসিফিক অঞ্চলে নতুন সামরিক প্রতিদ্বন্দ্বিতার দিকে এগোচ্ছে। ফুজিয়ানের মোতায়েন নিঃসন্দেহে সেই প্রতিযোগিতার এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠেছে। ফিলিস্তিনের গাজায় গণহত্যার দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ দেশটির প্রতিরক্ষা মন্ত্রী, নিরাপত্তা মন্ত্রী ও সেনা প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। তুরস্কের এমন পদক্ষেপকে সস্তা প্রচারণার কৌশল বলে আখ্যা দিয়েছে ইসরায়েল। তুরস্ক কি কেবল গ্রেফতারি পরোয়ানা জারি করেই বসে থাকবে, নাকি অচিরেই নেবে শক্ত কোনো পদক্ষেপ? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। গাজায় হামলা ও গণহত্যার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। একই সঙ্গে সেই তালিকায় আছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির ও সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আয়াল জামির সহ সন্দেহভাজন 37 জন শীর্ষ সামরিক কর্মকর্তার নাম। গেল 7 নভেম্বর তুরস্কের ইস্তাম্বুলের প্রসিকিউটরের কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়, 2023 সালের অক্টোবর থেকে গাজায় ধারাবাহিকভাবে হত্যাযোগ্য ও মানবতার বিরুদ্ধে অপরাধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর মধ্যে 2023 সালের 17 অক্টোবর আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালে বোমা হামলায় 500 জনের মৃত্যু হয়। 2024 সালের 29 ফেব্রুয়ারি ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃতভাবে চিকিৎসা সরঞ্জাম ধ্বংস করে, ফলে মানবিক সহায়তা ও জরুরি চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হয় গাজাবাসী। অন্যান্য অভিযোগের মধ্যে তুরস্ক ফিলিস্তিন ফ্রেন্ডশিপ হাসপাতালেও ইসরায়েলি বোমা হামলা একটি বড় ঘটনা। এই হাসপাতালটি তুরস্ক নির্মাণ করেছিল যুদ্ধাহত মানুষের জন্য। গাজাকে চারদিক থেকে অবরুদ্ধ করে রাখা এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মানবিক সহায়তা থেকে বঞ্চিত করার কথা উল্লেখ করা হয় তুর্কি বিবৃতিতে। তুরস্কের এমন পদক্ষেপকে সস্তা প্রচারণার কৌশল বলে আখ্যা দিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার এক্সে জানিয়েছেন, ইসরায়েল ঘৃণা ভরে এই প্রচারণা প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী তুরস্কের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়ে ব্যাপক প্রশংসাও করেছে। সংগঠনটি বলছে এটি তুর্কি জনগণ ও তাদের নেতাদের মানবিক অবস্থানের প্রতিফলন। ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির এই পদক্ষেপকে তুরস্কের কূটনৈতিক ও নৈতিক অবস্থানের নতুন অধ্যায় বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রায় 1 বছর আগে সম্ভাব্য যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত।
এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকায় দায়ের করা আরেকটি জাতিগত হত্যা মামলা আন্তর্জাতিক বিচার আদালতে এখনও বিচারাধীন। সেই মামলায় দক্ষিণ আফ্রিকার পক্ষে যুক্ত হয়েছিল এরদোয়ানের দেশ। প্রতিবেশী তুরস্কের এমন বিরোধিতা আঞ্চলিকভাবে ইসরায়েলের জন্য আরও বাড়িয়েছে কূটনৈতিক চাপ। জাতিসংঘ ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে অন্তত 68,875 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধে আহতের সংখ্যা 1,70,000-এর বেশি। এই ব্যাপক আকারের গণহত্যা ও হত্যাযজ্ঞকে জাতিসংঘ চিহ্নিত করেছেন 21 শতকের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়গুলোর একটি হিসেবে। এখন দেখার বিষয়, তুরস্ক কি কেবল গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বসে থাকবে, নাকি অচিরেই নেবে শক্ত কোনো পদক্ষেপ।